আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। দর্শক, আজ ৫ই আগস্ট হাসিনার পলায়ন দিবস। এই পলায়ন দিবসে হাসিনা উম, ভারতের দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করেছে। একে নিয়ে ব্যাপক ঢাক ঢোল পেটানো হচ্ছিল যে তিনি সামনে আসবেন, তিনি এই করবেন, তিনি সেই করবেন, অনেক রকমের বিষয়। তো সেই বিষয়টি নিয়ে বেশ আগেই আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, এবং এটি অবশ্যই একটি ইতিবাচক সিদ্ধান্তই বলবো, কারণ হাসিনা যেভাবে উস্কানি দেয় সেই জায়গাটায় তার এই বক্তব্য যত কম মানুষের কাছে পৌঁছায় ততই ভালো। এখানে মত প্রকাশের স্বাধীনতার কিছু নাই, কারণ সে যেভাবে উস্কানি দেয় সেই জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। তো এই হাসিনার এই দিল্লি প্রেস কনফারেন্স এবং এই যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে হাসিনার ফিরে আসার বাস্তবতা, আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট রেজিমের অবসান ঘটে, তারপরেও তার যে ফিরে আসার ঘোষণা, তার সবকিছু এই বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সম্ভব কিনা, এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলোচনায় আজকে যোগ দিচ্ছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, প্রথমে আমি একটু বলতে চাই যে শেখ হাসিনা আজকে যেই প্রেস কনফারেন্স করেছেন দিল্লিতে, সেটি আমি মোটামুটি শোনার চেষ্টা করেছি। এবং সেই পুরনো কাসুন্দি, সেই আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমরা এই করছি, মুক্তিযুদ্ধ, দেশ, এইসব নিয়ে ধরেন আমার মনে হয় যে ধরেন ভবিষ্যতে ভারতের যারা সাংবাদিক আছেন তারাও আসলে বিরক্ত হয়ে যাবেন, যেমন বাংলাদেশের মানুষ সাংবাদিকরা বিরক্ত হয়ে গিয়েছিলেন আর কি, সেই পুরনো কাসুন্দি। এবং তিনি মূলত তার এই আজকের এই প্রেস কনফারেন্স নিয়ে আমি যদি একটু দেখাই, যে একটা যে শিরোনামটি করেছে, আমি যদি একটু স্যার দেখাই, সেটি হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে ফিয়ার ক্যানট ডিসাইড মাই ডিউটি, শেখ হাসিনা ভোজ রিটার্ন টু বাংলাদেশ ইন ফার্স্ট প্রেসার সিন্স হার আউস্টার। সো মানে ভয় তার দায়িত্ব নির্ধারণ করতে পারে না। তো ভাই, আপনি তো পলাইছেন বাংলাদেশ থেকে, তাই না স্যার? উনি এখন উনি এখন ভয় না, উনি এখন ভয় পান না, এরকম কিছু একটা বোঝাতে চাচ্ছেন জাতিকে। পাশাপাশি শেখ হাসিনা ঘুরে ফিরে এই প্রেস কনফারেন্সে বেশ কয়েকজন সাংবাদিক তার কাছে জানতে চেয়েছেন যে আপনি কবে ফিরবেন। শেখ হাসিনা বলছে টাইম উইল কাম, ইউ উইল গেট অল আনসার। তার কোনো সুনির্দিষ্ট তারিখ নেই, যদিও পৃথিবীর বিভিন্ন দেশে ৩রা ডিসেম্বর হাসিনা ফিরবে এমন ভাবে তারা শপথ নেওয়া শুরু করছে যে আমরা হাসিনার সঙ্গে দেশে যাব, ইত্যাদি ইত্যাদি। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সরকারের সঙ্গে তার কোনো কথা হয়েছে কিনা বিহাইন্ড দ্য সিন, অথবা তার যে দেশে ফিরে যাওয়া, তার যে সবকিছু নিয়ে। সে বলেছে যে এটা সরকারের বিষয় না, এটা আমার বিষয়। সেই অ্যারোগেন্সি তার কথার মধ্যে আছে, এবং তিনি ঘুরে ফিরে দায়ী করেছেন তিনি মানে অবৈধ সরকার, এই যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে সেটিকে নিয়ে উগ্রপন্থী ও বিদেশি সমর্থিত শক্তি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে এমন একটি বক্তব্য দিয়েছেন। তবে সুযোগ ছিল ২৪শে জুলাই আগস্টে শেখ হাসিনা যেভাবে গণহত্যা চালিয়েছে, যেভাবে এই ডাইনি, এই মানুষরূপী যে ডাইনি যে সব কথা বলে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওর গলাই শুনতে চায় না। ওই যে আওয়ামী সমর্থক কিছু রয়েছে, কুলাঙ্গারের দল বাংলাদেশে, যারা ফ্যাসিজমের শুধু না মাফিয়া গোষ্ঠীর প্রতি তাদের যে আনুগত্য, তারা জানে না, বোঝে না যে আজকে যখন শেখ হাসিনা এই ডাইনি কথা বলছিল, ঠিক ওই সময় আমি গণভবনের সামনে দিয়ে আমি বাসায় ফিরছিলাম এবং অবাক হয়ে গেলাম। হাজার হাজার মানুষ এবং সাধারণ মানুষ, তারা গণভবনের গেট দিয়ে ভেতরে ঢোকার জন্য কত ব্যাকুল, কত মানুষ বলছে যে আজকে যখন প্রধানমন্ত্রী এটা ওপেন করলো, তাহলে আজকে না কেন? আমাদের যে খত রয়েছে, আমরা যদি আজকেই না যেতে পারি তাহলে কি লাভ? অনেক দূর ডিস্ট্রিক্ট থেকে বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছুটে এসেছে এবং গণভবনের চারদিকে যে রাস্তা, এই পাশে ওই পাশে সমস্ত জায়গা জনাকীর্ণ হয়েছিল। পরে আমি রাত্রের নিউজে দেখলাম যে মানুষ কিন্তু গেট ঠেলে ঢুকে গিয়েছে আত্মীয় স্বজন, এবং তাদের আচরণ ছিল অত্যন্ত ভদ্রচিত। তাদের অনেকে সাক্ষাৎকারে কেঁদে ফেলেছে, মহিলারা, মা, এবং তারা বলল যে এই যন্ত্রণা আমরা ছাড়া আর কারা বুঝতে পারবে। তারা বলছে আমরা এখানে যা যা রয়েছে এই স্মৃতি জাদুঘরে, এর চেয়ে আরো অনেক বেশি থাকা উচিত ছিল, আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখছি। সুতরাং এই যে হাসিনা যে আজকে কি
একটা মানবরূপী শয়তান, তার মধ্যে কোনো অনুশোচনা নেই, একই মিথ্যাচার, একই মানুষ এরকম হতে পারে কিভাবে? আমার তো অবাক লাগে। আমি বিংশ শতাব্দীর অনেক ফ্যাসিস্ট জার্মান জেনারেলস, তাদের বিচার প্রক্রিয়া পড়েছি, দেখেছি, নিউরেমবার্গ ট্রায়ালস এর পড়েছি। সেখানেও কিন্তু এর মতো এত মিথ্যাচার, এত ব্যভিচারী মহিলা কখনো দেখা যায়নি। আর ঠিক ইকুয়ালি মানে চরিত্রহীন হচ্ছে সমর্থকরা। এই যে এমনকি ঢাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কিছু কুলাঙ্গার শিক্ষক যারা সিগনেচার ক্যাম্পেইন করে তার দেশে ফেরার দাবি করেছে, এদের বিচার করা উচিত। জনগণ দাবি করবে এদের বিচার করতে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যে আমাদের দেশে যে ছড়িয়ে রয়েছে যারা বিবেকবান মানুষ, তারা কখনো এটা ছেড়ে দেবে না। হাসিনা এখন আমাদের যে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে, স্পষ্ট তারা অবস্থান ব্যক্ত করেছে যে তাকে অবশ্যই, অ্যাটর্নি জেনারেল এটা বলেছে যে ঢাকায় ফেরার সাথে সাথেই তাকে শি উইল বি টেকেন ইন আন্ডার অ্যারেস্ট, এবং তাকে একেবারে যে বলা হয়েছে যে যেই সেলে তারা রাখার কথা, কন্ডেম সেল, সেখানে তাকে তার অবস্থান দিতে হবে। সে অ্যাপিল করতে পারে, আবার তার নানা রকমের যে ফাঁক ফোকর রয়েছে আপনার বিচারের প্রক্রিয়ায়, সেগুলো সে ব্যবহার করতে পারবে। কিন্তু আমি আপনাকে একটা কথা নিশ্চিত ভাবে আশ্বাস দিচ্ছি যে বাংলাদেশে এই যে স্মৃতি জাদুঘরটা খুলে দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেক স্মৃতি নিয়ে আসবে। এই জাদুঘরটা, গণভবনকে জাদুঘরে কনভার্ট করাটা বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ডিসিশন আমি মনে করি। মানুষ যখন চিন্তা করে এবং দেখে কি হয়েছিল, একটা বিবেকবান মানুষের কাছে অশ্রু সংবরণ করা খুব কঠিন। এমনকি যারা ক্ষমতাধররা রয়েছে তারাও এখন উপলব্ধি করতে পারছে। তবে স্যার, আপনি যদি বলছেন যে শেখ হাসিনার ফিরে আসা কিন্তু শেখ হাসিনার উপরে নির্ভর করবে না, শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা হবে, যেহেতু তিনি মানে ভারতে তিনি কোন লিগ্যাল স্টেটাসে আছেন এটিও ভারতের সাংবাদিকদের প্রশ্ন। এবং ধরেন যে তিনি চাইলে তো ফিরে আসতে পারবেন না, বাংলাদেশ অলরেডি তাকে হস্তান্তর করার চিঠি পাঠিয়েছে, ভারত সরকার হস্তান্তর করবে। একজন আসামি হিসেবে, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে ভারতে যেয়ে পুলিশ গ্রেপ্তার করবে এবং তাকে নিয়ে আসবে। এমন না যে আমি 10টা প্লেন নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলাম, আমি বেনাপোল দিয়ে বাংলাদেশে ঢুকে গেলাম, আমার সাথে কয়েকশো মানুষ, কয়েক হাজার মানুষ নিয়ে ঢুকলাম, মিছিল করলাম। নো, আমার মনে হয় না সেই সুযোগ তার সেখানে আছে। তো এই যে স্যার শেখ হাসিনা যে আসার কথা বলছে, কেন বলছে আপনি কি মনে করেন যে হঠাৎ করে? দেখেন, জি, পুরো বিষয়টাই কিন্তু একেবারে ফিকটিশিয়াস। মানে সে একটা নাটক উপস্থাপন করছে। প্রথমত লক্ষ লক্ষ টাকা ঢেলে দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা ঢেলে দেওয়া হয়েছে এই যে এখানকার শেখ হাসিনার ফিরে আসার প্রক্রিয়ার একটা ব্যাকড্রপ তৈরি করার জন্য। এই যে বাংলাদেশের কিছু অদ্ভুত তথাকথিত জার্নালিস্ট নামধারী দুর্বৃত্ত, যেমন তার মধ্যে প্রথম সারিতে রয়েছে এই নবনীতা চৌধুরী, যে অ্যাবসলিউটলি বোগাস, একদম একটা অশিক্ষিত মহিলার মতো সে বারবার শেখ হাসিনার ফিরে যাওয়ার যৌক্তিকতা তুলে ধরে। কলকাতা মিডিয়া, ভারতীয় মিডিয়া, ভারতীয় বিভিন্ন রকমের যে প্রভাবশালী তথাকথিত সাংবাদিক, যেমন গৌতম লাহিড়ী, তারপর ওই কলকাতা বেসড এইসব জার্নালিস্ট, এদের ইন্টারভিউ নিচ্ছে। বাংলাদেশে আরো কিছু লোক রয়েছে যারা এখন ওই নবনীতার গলার স্বর এবং বলার ভঙ্গি নকল করা শুরু করে দিয়েছে। এরকম একজন বেশ সিনিয়র জার্নালিস্ট রয়েছে, সে আবার এখানে বসে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় এই নবনীতা চৌধুরীর নাগরিকত্ব বাতিল করা উচিত। সে যে বাংলাদেশের কত বড় শত্রু, কত বড় পাপিষ্ঠ, সেটা বোঝা যায়। এবং এই কারণেই কিন্তু হাসিনা, এই যে আপনার যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, হাসিনা যে বলছে যেসব কথা, এবং তার সাথে ওই যে টফেল সহ বিভিন্ন আওয়ামী লীগের লোক যারা এই কলকাতায় অবস্থান করে বেশিরভাগ সময়, এবং তারা এখন আজকে এই যে একটা তথাকথিত সাউথ এশিয়া কি ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন দিল্লিতে, এখানে বলে, এটা আমার মনে হয় অ্যাবসলিউটলি বোগাস। এদের আর আরেকজন হচ্ছে ওই যে জিউইশ সমর্থক, কি যেন শোয়েব চৌধুরী বোধহয় তার নাম, হ্যাঁ, এই যে একজন বাংলাদেশি তথাকথিত ওই ইসরায়েলি সিটিজেন বোধহয় এই শোয়েব চৌধুরী, এই লোক। হাসিনা স্যার প্রোপাগান্ডা মাস্টার। হাসিনা, হ্যাঁ হ্যাঁ,
আওয়ামী লীগ এবং হাসিনার চেয়ে এই সেরা কেউ নাই। কিন্তু স্যার আমি একটা বিষয় জানতে চাই। ধরেন আপনি যেটি বলছিলেন যে ওই ইন্ডিয়ান কিছু থার্ড গ্রেডের জার্নালিস্ট নিয়ে দেখলাম ব্যাপক মাতামাতি চলছে। এক সুবীর ভৌমিক, তারপরে আরো কিছু আছে, নামও বলতে চাই না। এরা আপনার হচ্ছে এমনভাবে মানে মোর দেন হাসিনা ইনফরমেশন তাদের কাছে আছে এমন একটা ভাবে কথা বলতেছে আরকি। এক্স্যাক্টলি। তারা সব জানে, তারা কি হচ্ছে। তো ভারত স্যার হাসিনাকে কিভাবে ব্যবহার করছে আপনি কি মনে করেন? মানে বর্তমান ভারত সময়ে তো অ্যাবসলিউটলি, হাসিনা কার মানে তার, দেখেন ভারতের যে ইমেজ, বিশ্বব্যাপী ইমেজ ছিল, এই বিজেপির এই মোদী সরকারের যে দুশ্চরিত্র রূপ, হিন্দুত্ববাদী রূপ, যেটা চরম মানে একটা ধর্মীয় উন্মাদনা ভিত্তিক রূপ প্রকাশ পেয়েছে বিশ্বব্যাপী। আপনি দেখেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ওয়েস্টার্ন মিডিয়াতে একেবারেই ভারতকে তুলোধুনো করে দেয়। আজকে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া কোনোভাবেই হাসিনার এই অবস্থানকে সমর্থন দেয়নি। তার যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা ইনডিরেক্টলি, এমনকি ব্রিটেন, এই যে ইউরোপের দেশগুলো, এমনকি ব্রিটেন, যারা বলতে গেলে মানবাধিকারের প্রাচীর গড়ে রাখে, তারাও কিন্তু হাসিনার মৃত্যুদণ্ডের ব্যাপারে একটা কথাও বলে। তার মানে তাদের নীরব সমর্থন রয়েছে। এবং এই যে তথাকথিত হাসিনা পুষ্ট ইয়ে কুলাঙ্গার একটা শোয়েব চৌধুরী, এই ইসরায়েলি সিটিজেন, এই ইসরায়েলকে সমর্থন দিয়ে রিকগনিশনের কথা মাঝে মাঝে প্রেসক্রাইব করে। এই লোকটা যে কি মিথ্যাচার ছড়াচ্ছে কল্পনা করা যায় না। বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ একেবারে আয়রন ক্ল্যাড ইউনিটি, এবং এখানে কোনো ডাউট করার, কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগই নেই। আপনি দেখেন আমাদের আজকে মাঝে মাঝে কিছু অঘটন ঘটে, যেমন আজকে বিকাল বেলায় এই ছাত্র শিবিরের সাথে রাষ্ট্রপতির সামনে একটা অনুষ্ঠানে ছাত্র দল এর মধ্যে একটা সংঘাত শুরু হয়। এর কারণ ছিল যে যেই ভিডিও ক্লিপিংসটা দেখাচ্ছিল বিরাট অডিটোরিয়ামে চীন মৈত্রী, সেখানে কিছু ঐতিহাসিক তথ্য ভুল করা হয়েছে। এবং ন্যাচারালি এনপিসি, যে ছাত্র সংগঠন যারা রাজনীতি করছে, তারা প্রোটেস্ট করছে, এবং একটা আনপ্লেজেন্ট সিচুয়েশন হয়েছে। এবং যা ঘটার, কিছু ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটস ছিল, এমনকি ওই ভারতের ওই বৃদ্ধ অ্যাম্বাসেডর কি ত্রিবেদী নাকি নাম, সেও ওইখানে বসা ছিল। কোন বুদ্ধিতে যে সে আসছে আল্লাহ বলতে পারবে। তবে সেও দেখলাম ওরা হেঁটে বের হয়ে গেল। এরকম কিছু আনপ্লেজেন্ট একটু ঘটনা ঘটেছে আজকে, কেননা ইতিহাসের ঠিক প্রজেকশন হয়নি। এবং এই যে হাসিনা ব্যাপারে দেশে রক সলিড ইউনিটি। আজকে প্রত্যেকটা মন্ত্রী, তারিক জিয়া আজকে নিজে যেভাবে বলেছে, যেভাবে আপনার বিধ্বস্ত পরিবারগুলোকে কাছে এগিয়ে এসছে, এখানে হাসিনা কিভাবে কল্পনা করে তার প্রতি কোনো রকমের অনুকম্পা, বা আওয়ামী লীগকে কোনোভাবে কোনো রকমের অনুকম্পা দেখানো হবার বাংলাদেশে তো কোনো প্রশ্নই ওঠে না। এবং এই যে আপনি দেখেন এই জার্নালিস্ট গুলো, সো কল্ড, এদের জার্নালিস্ট বলবো না, এরা হচ্ছে প্রোপাগ্যান্ডিস্ট, পিওর ইয়েলো জার্নালিজম। এই শোয়েব চৌধুরী বলেন, নবনীতা বলেন, তারপরে ঢাকা বেসড কিছু অদ্ভুত জিনিস, যেমন ওই যে কামাল কামাল কি জানি, মুস্তফা কামাল টামাল, এগুলো মানে একেবারে ফাটা বাঁশের মতো চিৎকার করে। কিন্তু এদের এদের কোনো গ্রহণযোগ্যতাই নাই। এরা রাস্তায় বেরোতে পারবে না, যদি ঢাকা থেকে তো পালিয়েছে এরা। এবং এই পুরা জিনিসটাই কিন্তু যে ন্যারেটিভ এরা ছাড়ছে, পুরা মিথ্যাচারে ভর্তি, সত্যের সাথে কোনো মিলও নাই। স্যার আমি একটা প্রসঙ্গে যেতে চাই যে ধরেন হাসিনার এই ডিসেম্বরে আসবো এই জাতীয় একটা ঘোষণার পরে আপনি জানেন যে মার্কিন বিশেষ দূত বাংলাদেশে এসেছেন। তিনি ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে একটা। তারপর তার যে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ কিন্তু ডুগডুগি বাজাচ্ছিল যে আমেরিকাও বোধহয় সমর্থন দিল, বোধহয় হাসিনার ফিরে আসার ব্যাপারে বিশেষ বার্তা বা সতর্কতার জন্যই হয়তো এই দূত এসেছেন। তো সবকিছু মিলিয়ে এই যে এইটাকে আপনি একটু যদি একটু ব্যাখ্যা করেন, আপনি আন্তর্জাতিক সম্পর্কে যে আলোক, সেই আলোকে যদি একটু বিশ্লেষণ করেন আমাদের দর্শকদের জন্য ভালো হয় বুঝতে। ধন্যবাদ। এটা ইম্পর্টেন্ট, আপনার স্পেশালি নর্থ আমেরিকান অডিয়েন্স বা ওয়েস্টার্ন অডিয়েন্স, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এটা জানা উচিত। সার্গিও গৌর কিন্তু ঢাকায় এসে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, তারপরে তিনি বের হয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, জাস্ট কয়েক মিনিট সময় ছিল, তিনি বললেন যে প্রধানমন্ত্রী তারেক জিয়াকে ওয়াশিংটনে হি ইজ বিং ট্রিটেড উইথ দ্য হাইয়েস্ট রিগার্ড, সর্বোচ্চ সম্মানের সাথে
এই কথা দিয়ে তিনি শুরু করেছেন। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় এই যে ডক্টর খলিলের সাথে তার যে কনভারসেশন হয়েছে লেস দেন অ্যান আওয়ার, সেখানে পূর্ণ সৌহার্দ্য ছিল এবং আগামীতে আমেরিকার ইনভেস্টমেন্ট নিয়ে তাদের প্রায় বেশিরভাগ আলাপচারিতা সময় তারা অতিবাহিত করেছে। আমাদের ডক্টর খলিল হি হ্যাড এন এজেন্ডা অ্যাবাউট ফিউচার ইউএন আমেরিকান ইনভেস্টমেন্ট, এবং আমাদের বাংলাদেশের যে চুক্তিগুলো ছিল সেটাকে আরো বেশি গ্রহণযোগ্য। আপনি দেখেন এই যে সার্গিও গোর এটাও মিডিয়াকে বললো যে বাংলাদেশে ট্রাভেল স্ট্যাটাস 3 থেকে 2-এ নামিয়ে এসছে। তার মানে বাংলাদেশ এখন মাচ মোর ফ্রেন্ডলিয়ার সেফার প্লেস ফর আমেরিকানস। তাছাড়া তারিক জিয়ার কথা শোনা যাচ্ছে যে উনি নাকি এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও যাচ্ছেন, তাকে ইনভাইট করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। এবং এগুলো হচ্ছে আসল সত্যি কথা, কারণ এগুলো সার্জিও গোরের মুখ থেকে বের হয়েছে। এরপর আপনি আর কি বলতে পারেন? তারপর ডক্টর খলিল যেসব উত্তরগুলো দিয়েছে সেখানে কিছু কিছু না সূচক অবস্থান তিনি নিয়েছেন। কেন নিয়েছেন এজন্য যে ওই সাংবাদিকদের মধ্যে কিছু ছিল যারা তাকে প্রভোগ করছিল যে এই যে দেখা হয়েছে, তারপর আলোচনা হয়েছে হাসিনাকে নিয়ে। অ্যাবসলিউটলি মিথ্যা কথা। এবং আমি ডক্টর খলিলকে অনেক ভালোভাবে চিনি। তিনি একজন শুধু মেধাবী পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার ব্যাচে প্রথম হওয়া ছাত্রই না, এই যে 22 বছর তিনি কাটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউনাইটেড নেশনসে, তার প্রচুর মানে নির্ভরশীল রয়েছে, বন্ধু রয়েছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে, আমেরিকান ইন্টেলিজেন্সে। এবং আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে খলিল যখন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে কয়েকদিন পরে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন সবাইকে তার পক্ষে নিয়ে আসতে সক্ষম হবে। আপনি চিন্তা করেন গতকালই আমেরিকান এই যে প্যাসিফিক কমান্ডার অ্যাডমিরাল ঢাকায় চলে আসছে, এবং ঢাকায় এসে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেছে বাংলাদেশের আমাদের নৌবাহিনী প্রধান, যিনি একজন অত্যন্ত স্বনামধন্য মেরিটোরিয়াস একজন নৌবাহিনীর অফিসার, যার রেকর্ড দেখলেই আপনি বুঝতে পারবেন যে অল থ্রু ফার্স্ট। তার সাথে আমেরিকান প্যাসিফিক কমান্ডারের অত্যন্ত অকৃত্রিম মিটিং হয়েছে। তারপর আপনার আমাদের সামরিক বাহিনীর নেতৃত্ব। জি আমার স্যার, যেটা হচ্ছে যে আমরা আসলে ভারতের যে দাসত্বের শৃঙ্খল হাসিনা আমাদের গলায় বসিয়ে দিয়েছিল, আমরা সেখান থেকে বের হয়ে আসতে হবে। এখন আমেরিকার সাথে আমাদের বন্ধুত্ব, পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব, চীনের সাথে আমাদের বন্ধুত্ব, এই জায়গাগুলো আসলে আমরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের আসলে এখন কূটনৈতিকভাবে আমরা কতটুকু ব্যালেন্স করতে পারবো, সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ধন্যবাদ। আপনি কি মনে করেন স্যার? জি, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, যদিও এই যে কিছু এই যে ভারতীয়রা, তার জার্নালিস্টরা, ভারত সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের ফরেন পলিসির অর্জনগুলোকে ডাউনগ্রেড করছে, করছে, কিন্তু আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফরেন পলিসির ক্ষেত্রে সবচেয়ে সেন্সিটিভ ইম্পর্টেন্ট একটা টার্নিং পয়েন্ট। আমরা ভারতের আজকেই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী, আমি স্ক্রলে দেখলাম টেলিভিশন সেট গুলায়, বলেছে যে বাংলাদেশ আর কখনো ভারতের ওই নিয়ন্ত্রণে কোনোদিন ফিরে যাবে না। এই যে ওই কথাগুলো উনি বলছেন, কতখানি কনফিডেন্স তার ভিতর রয়েছে যে বলেছে যে কোনোদিন ভারতের ওই নিয়ন্ত্রণে আর ফিরে যাবে না। এর অর্থ কি? এর অর্থ এটাই দাঁড়াচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, আভ্যন্তরীণ বাস্তবতা যাই হোক না কেন, রাজনৈতিক বাস্তবতা, কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা সত্যি কথা বলতে কি, আমি যে মনে করি একজন শিক্ষক হিসাবে, পররাষ্ট্রনীতি বিশারদ হিসাবে, আমি তো বলবো যে এই যে ভারতের কবজা থেকে বের হয়ে আসা, এটা প্রমাণ করে আমরা আমাদের পররাষ্ট্রনীতির স্বর্ণযুগে প্রবেশ করতে যাচ্ছি। হ্যাঁ, এটা একটা স্বর্ণযুগ এই অর্থে যে আজকে আমাদের ঢাকা শহরে চীনের রাষ্ট্রদূত, যদিও সার্গিও গোর ছিল গত কয়েকদিন টক অফ দ্য টাউন, কিন্তু চীনের রাষ্ট্রদূত অত্যন্ত কনফিডেন্টলি সারা শহরে বিভিন্ন সেমিনার, কনফারেন্স এবং বিভিন্ন রকমের মিটিং, এমনকি পররাষ্ট্রমন্ত্রীর সাথেও তার মিটিং হয়েছে ওই একই দিন যেদিন সার্গিও গোর এসে তার সাথে দেখা করে। চীনের রাষ্ট্রদূত এত শক্তিশালী অবস্থান নিয়ে ঢাকায় চীনের যে সহযোগিতার কনফিডেন্স, অ্যাসিওরেন্স ব্যক্ত করছে, যে এটা আগে আমরা কখনো চীনের আচরণে দেখিনি। চীনকে বলা হয় যে চীন নাকি খুব ব্যবসায়ী। চীন আমাদের সাথে কিছু আমাদের প্রাক্তন রাষ্ট্রদূত বলে যে চীন প্রত্যেকটা টাকা পয়সা হিসাব করে চলে, কিন্তু হিসাব করে চলেছে কার সময়? চলেছে ওই
ধৃষ্টতাপূর্ণ হাসিনার বিশ্বাসঘাতকতার সময়, তখন ওই ফরেন অ্যাম্বাসেডর রহমান সোমান তার গ্রুপ নিয়ে ওই মুন্সি ফয়েজকে নিয়ে যখন চীনের রাষ্ট্রদূতের সাথে বোঝাপড়া করতে গেছে, চীনের রাষ্ট্রদূত তাকে একেবারে ব্যবসায়িক পথ দেখিয়ে দিয়েছে, সেটা হাসিনার সময়। কিন্তু আজকে চীনের রাষ্ট্রদূতের মুখের ভাষা একদম পরিবর্তিত। আজকে বাংলাদেশের জেনুইন ফ্রেন্ড হিসাবে যে কোনো সাহায্যের জন্য এগিয়ে আসার প্রতিজ্ঞা। আমি তো শুনেছি তিনি এটাও ফরেন মিনিস্টারকে ব্যক্ত করেছে যে যদি কোনো অসুবিধা হয় রোহিঙ্গাদের ভবিষ্যৎ যে ব্যয় বহন করার ব্যাপারে আমেরিকা যদি কোনো আপত্তি তুলে, তাহলে সেই সমস্ত ব্যয় চীন বহন করবে। চিন্তা করেন, তার মানে আমাদের ডক্টর খলিল, এই যে আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, যেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে সার্গিও গোর যে যে অত্যন্ত শক্তিশালী গ্রহণযোগ্যতা দিয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে। তারপর চীন যেভাবে কনফিডেন্টলি চাইনিজ অ্যাম্বাসেডর ঢাকায় তার যে চীনের প্রজেক্টস গুলো নিয়ে আলোচনা করছে, বিসে গিয়েছে, বিআইএসএস এ এবং অন্যান্য জায়গায় যে তিনি সরাসরি বলছে, এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে আমরা ভারতীয় প্রভাবমুক্ত হতে পারছি। ভারতের এই রাষ্ট্রদূত, যিনি কিভাবে আমি জানি না, কোনো ওই ওয়েস্টিনে যে সাক্ষাৎকার নিয়েছে, দেখা করেছে সার্গিও গোরের সাথে, তারপর শুনেছি সাবের হোসেন চৌধুরীও দেখা করেছে, এগুলো কিন্তু অ্যাবসলিউটলি কার্টসি কলস। এবং আমার মনে হয় আমেরিকান অ্যাম্বাসেডর যে সার্গিও গোর একেবারেই কোন রকমের ভারতীয় যে যে এজেন্ডা, এটা তুলে ধরার প্রশ্নই ওঠে না, কারণ তাকে সম্পূর্ণ ব্রিফ করেছে ঢাকায় যে আমাদের বাংলাদেশে যে আমেরিকান রাষ্ট্রদূত হেন্ডারসন, তিনি কিন্তু আগে ঢাকায় থেকেছেন 2 বছর, এই তারপরে তার শেষ পর্বে তিনি এখন রাষ্ট্রদূত হয়ে এসেছেন। তিনি বাংলাদেশের এক বিরাট বন্ধু, এবং এই যে ভারত যে আমেরিকাকে ব্যবহার করতে চায়, এই বিষয়ে তার অত্যন্ত স্পর্শকাতর অবস্থান রয়েছে। এগুলো আমি জানতে পেরেছি আমাদের কূটনৈতিক সোর্স থেকে। আমার খলিল আমার সমসাময়িক আমার বন্ধু, আমি তার মাধ্যমে সরাসরি জানতে পারি। হ্যাঁ, এবং এটা এই যে হেন্ডারসন যে আমেরিকান অ্যাম্বাসেডর, সে সার্গিও গোরকে সম্পূর্ণভাবে ব্রিফ করেছে। সে এটা সার্গিও গোরকে বোঝাতে পেরেছে যে ভারতে তাকে যেসব কথা বলা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যাচার, সম্পূর্ণ ভারতীয় একটা কনস্পিরেসি, যে বাংলাদেশকে আবার ভারতীয় নিয়ন্ত্রণে আনতে এবং চীনের সাথে আমাদের যে সম্পর্ক গড়ে তুলছে, সেই ব্যাপারে আমেরিকান অ্যাম্বাসেডর ঢাকায় অ্যাবসলিউটলি সহমর্মিতা দেখিয়েছে। কোন রকমের আপত্তি আমেরিকার দিক থেকে তো আসেই নাই, বরং তারা এটাকে একটা পজিটিভ ইম্প্যাক্ট হিসাবে দেখছে যে ভারতের প্রভাব বলয় থেকে বের হয়ে আসতে বাংলাদেশের যে প্রয়োজনীয় সম্পর্ক স্থাপন করা উচিত চীনের সাথে, সেটা ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত সম্পূর্ণভাবে এটা গ্রহণ করে। এবং আমি বিশ্বাস করি যে সার্গিও গোরও কিন্তু সম্পূর্ণ ইয়ে নিয়ে ঢাকা থেকে ফিরে গিয়েছে। স্যার, আজকে যে প্রেস কনফারেন্স হয়েছে হাসিনার দিল্লিতে, সেই প্রেস কনফারেন্সে সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। তারপরে আমি সাকিব আল হাসানকেও দেখলাম, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, যাকে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের একটা অংশ তৎপর ছিল। তো ভারতীয় সাংবাদিকদের প্রশ্নে যে বিষয়টা, তাদের মধ্যে আরেকটা চাপের বিষয় আমি লক্ষ্য করলাম, সেটি হচ্ছে পাকিস্তানের সাথে এখন আমেরিকার যেই ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা এবং সার্জিও গোরের এই সফর নিয়ে সজীব ওয়াজেদ জয়, আপনি যে কথাটি বলছেন যে সার্জিও গোর যে সমর্থন দিয়েছে সরকারের প্রতি, তারেক রহমান সরকারের প্রতি তার যে আস্থার যে প্রকাশ, তিনি বলছেন যে এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, এবং এই সরকার, বর্তমান আমেরিকান সরকার ট্রেড ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে ভাবছে না, এবং এই পাকিস্তানের প্রশ্নটা এড়িয়ে গেছেন, যদিও সাংবাদিকের প্রশ্ন ছিল যে এখন তো পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক খুবই ভালো। তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, বা বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ কতটুকু দেশের স্বার্থে এই সম্পর্কগুলোকে কাজে লাগাতে পারবে, আপনার পর্যবেক্ষণ কি স্যার? ধন্যবাদ, এটা ইম্পর্টেন্ট। আপনার হয়তো মনে আছে কনক, যে আমি প্রথম এটা উপস্থাপন করেছিলাম রাওয়ার একটা ইনভিটেশন স্পিচে, তখন আমি সরাসরি এই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের কথা প্রথম উত্থাপন করেছিলাম। আল্লাহর অশেষ মেহরবানি খোদা তাআলার, যে আমি যেভাবে চিন্তা করেছি যে আমরা নিউক্লিয়ার আমব্রেলার অধীনে যাব কিনা, তখন আমার অবস্থানটাকে অনেকেই তাচ্ছিল্যর চোখে দেখেছে। কিন্তু আজকে আমি যে বলতে পারি যে বাংলাদেশের যে ডিফেন্স এস্টাবলিশমেন্ট, তারা ক্লিয়ারলি রিকগনাইজ করছে
যে পাকিস্তানের যে নিউক্লিয়ার আমব্রেলা এবং পাকিস্তানের দ্বারা এই বাংলাদেশে যে যে মিসাইল প্রযুক্তি যেটা আমাদের এখানে সক্রিয়ভাবে অবস্থান করা এবং স্পেশালি পাকিস্তান যেভাবে আমাকে ডিফেন্সে সহযোগিতা করছে, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে আমাদের ডিফেন্স স্পেশালি যে ট্রেনিং, এয়ারফোর্সের ট্রেনিং, তারা একটা যে এয়ারফোর্সের দামি জেট পাঠিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন চীনের কাছ থেকে এই যে তাদের বিমানগুলো গ্রহণ করব, তখন আমাদের পাইলটরা রেডি থাকবে এই প্লেনগুলো ফ্লাই করতে। আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান সরাসরি চীনের সাথে আমাদের যে লালমনিরহাট বেসটাকে ডেভেলপ করা, উন্নয়ন করা, সেখানে পাকিস্তানও কিন্তু কন্ট্রাক্ট নিয়েছে। পাকিস্তানের হাই কমিশনার এখন ঢাকায় বিভিন্ন ইউনিভার্সিটিস গুলোতে যান, বিভিন্ন সংস্থায় যান, আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলায়, সেখানে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। এবং আমাদের, আপনি হয়তো এটা দেখে থাকবেন যে পাকিস্তানের সামাজিক জীবনের ধারণা বাংলাদেশে এখন অত্যন্ত নিবিড়ভাবে প্রস্ফুটিত হচ্ছে। পাকিস্তানের রেস্টুরেন্ট গুলো এখন ঢাকায় সবচেয়ে পপুলার এবং আমাদের ফ্লাইটস তো যাচ্ছে, আমাদের যে বিমানের ফ্লাইট আসছে ঢাকায়। আমরা আশা করব যে খুব শিগগিরই হয়তো পাকিস্তান তার পিআই এর ফ্লাইটও রিজিউম করবে ঢাকা টু করাচি বা ঢাকা টু লাহোর। সুতরাং পাকিস্তানের সাথে আমাদের এই যে সম্পর্কটা, এটা সবচেয়ে বড় উপযোগিতা হচ্ছে যে পাকিস্তানের অভিজ্ঞতা চীনের সাথে ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এটার সাথে আমাদের বিশাল একটা মিল রয়েছে। কিভাবে পাকিস্তান আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ নন নেটো অ্যালাই, আবার অ্যাট দ্য সেম টাইম চীনের সাথে তার একমাত্র দেশ, যে চীন সরাসরি পাকিস্তান ভারত যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানের জয় নিশ্চিত করেছে। 5টা না 6টা রাফেল প্লেন প্রথম রাতেই ফেলে দেওয়া হয়েছিল। ভারত নির্লজ্জ, কখনো স্বীকার করে নাই, সত্যকে মেনে নেওয়ার তাদের সাহস নাই। আজকে এখানে ডিরেক্ট মিথ্যা কথা বলে যাচ্ছে তাদের যে এখানকার রাষ্ট্রদূত। একবার বলে যে বাংলাদেশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে মোদি তারেক জিয়াকে রিসিভ করতে, আবার এখন বলছে যে ওই বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে তারা চায়। মানে একেবারে অ্যাবসলিউটলি দিল্লি হ্যাজ বিকাম সো ডেসপারেট, যে কোনো মূল্যে তারেক জিয়াকে এই জায়গাটা বলা হচ্ছে যে হয়তো মাসখানেক পরে তারেক রহমানের একটা স্কেডিউল হতে পারে ইন্ডিয়া সফরের। আপনি কি মনে করেন যে এই পরিস্থিতিতে যাওয়া উচিত প্রধানমন্ত্রীর ভারতের সফরে? আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছে না, যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি অত্যন্ত আত্মসম্মান সচেতন। আপনি হয়তো দেখতে পাবেন যে এই যে গত কয়েক মাসে আপনার কোনোভাবেই কিন্তু ভারতের সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী কোনো আগ্রহ দেখায়নি। ইনফ্যাক্ট আমাদের অত্যন্ত সুযোগ্য রাজনীতিবিদ রুহুল কবির রিজভী, উনি সরাসরি ভারতকে এক্সপোজ করে দিয়েছে। আজকেও রুহুল কবির রিজভী অত্যন্ত সাবলীল ভাষায় ভারতের বাস্তবতা তুলে ধরেছে, যার ফলে বিএনপির যে অবস্থান তাতে প্রমাণিত হয় বিএনপি ভারতকে এখন কোনোভাবেই কোনো বন্ধু রাষ্ট্র হিসেবে দেখে না। আর তারেক জিয়ার কি প্রয়োজন পড়েছে ভারতে যাওয়ার? আমরা তো এখন ভারতের সাথে আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো তাড়াহুড়া নাই যে আমাদেরকে বিমস্টেকে জয়েন করতে হবে। বিমস্টেক একটা অ্যাবসলিউটলি একটা মানে আমাদের জন্য একটা অনেকটা বোঝা হয়ে দাঁড়াবে, কেননা বিমস্টেক টিকে থাকা মানে হচ্ছে সার্কের ধারণাকে দুর্বল করে দেয়া, যেটা ভারতীয় একটা স্কিম। বাংলাদেশের স্বার্থ হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীর স্বার্থ হচ্ছে যেভাবেই পারবেন তিনি সার্ককে উজ্জীবিত করবেন, এবং এর জন্য তার অত্যন্ত বলিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী যে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী দেখেন অত্যন্ত শক্ত হাতে ভারতের সাথে ডিল করেছে। এই যে দীনেশ ত্রিবেদী 2 মাসেও কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পায়নি, এবং যথার্থভাবে ভারতের যে অবন্ধু সুলভ শত্রুতা সম্পন্ন আচরণ, এই যে হাসিনাকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে, ইট ইজ এ ব্রিচ অফ ট্রাস্ট। ভারত নিশ্চয়তা দিয়েছিল বাংলাদেশকে হাসিনা কখনো ভারতে তার পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করবে না। আজকে তাদের ওই মিথ্যাবাদী যে ফরেন পলিসি স্পোকস পারসন, তিনি বলছেন কি যে এটা একটা ওভারসিজ প্রাইভেট করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, তারা যদি তাকে সুযোগ দেয় সরকারের কিছু করার নাই। এর অর্থ কি? এর অর্থ যে তারা যে অবস্থান নিয়েছিল বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সুতরাং আমি নিশ্চয়তার সাথে আমি কনফিডেন্ট যে তারেক জিয়ার আমেরিকাতে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় ভারতে যাওয়ার কোনো প্রয়োজনীয়তাই নাই। উনি তো আসছেন গত সেপ্টেম্বরে জাতিসংঘের 1 মাস, আগামী মাসে তিনি আসার কথা যতটুকু জানি, যদি সব ঠিক থাকে। তো আসলে স্যার এখন আমাদের এই যে ভারতের সঙ্গে এত ইয়ে হওয়ার কিছু নাই। ভারত আমাদেরকে হাসিনার মাধ্যমে
হাসিনা 15 বছরের শাসনে যেভাবে আসলে ভারত তার সুবিধা দেখেছে, একটি অনির্বাচিত, একটি ভুয়া ভোটের নির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রীকে যেভাবে তারা ব্যাকআপ করেছে, বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করেছে, সেখানে মানে হত্যায় সহায়তা করেছে, আ তাদের গোয়েন্দা সংস্থা যেভাবে কাজ করেছে, সেখানে এখন আমার মনে হয় যে আমাদের আমেরিকা, পাকিস্তান, চীন, টার্কি এদের সঙ্গে আমাদের বাইলেটারাল রিলেশনটা অনেক বেশি স্ট্রং করা উচিত। তো স্যার আমরা আবার একটু ১ম এর প্রসঙ্গে যাই যে হাসিনা ফিরে আসে এবং আপনি জানেন যে হাসিনা কিছুদিন আগে থেকে একটা নতুন ন্যারেটিভস দেওয়ার চেষ্টা করছে যে, "আমি তো ভেবেছিলাম আমি টুঙ্গিপাড়ায় যাচ্ছি, গোপালগঞ্জে যাচ্ছি। কিন্তু আমি শুনলাম" আমি তার ওই অডিওটা একটু শোনাতে চাই। কখনোই ভাবিনি যে আমাকে দেশে আসতে হবে, আমি জানতামও না যে গণভবন যখন ঘেরাও দিয়ে ফেললো আমি বললাম যে যত গুলি চালাবে না আমাকে অনেক মানুষ মারা যাবে। আমার সিকিউরিটি যাওয়া ছিল তো আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলো। আমি বললাম আমি টুঙ্গিপাড়া চলে যাবো, আমি থাকবোই না। এত কথা শুনে আমাকে কেন চালাতে হবে, থাকতে হবে। আমার যেটা লক্ষ্য, বাংলাদেশ উন্নয়নশীল দেশে মর্যাদা উন্নীত করে দিয়েছি, যথার্থ। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। আমি অনেক পরে জানতে পারলাম যখন এই বর্ডার ক্রস করছে তখন বলছে আমরা অমুক জায়গায় যাচ্ছি। এটা আয়োজনটাই বা কিভাবে বললো সেটা আমি জানি না। অথচ স্যার ওই দিনই ৫ই আগস্টেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের সংসদে অ্যা একটি মানে কি বলবো একটি ব্যাখ্যা দিয়েছেন, মানে পরিস্থিতি জানিয়েছেন। On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew. Our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received the request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. অর্থাৎ স্যার মানে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা অ্যাপ্রুভাল চেয়ে, পারমিশন চেয়ে, আশ্রয় চেয়ে ভারতে গেছেন। এখন আবার সেটাকে ধরেন অন্যভাবে ঘোরানোর চেষ্টা হচ্ছে। তো এই যে স্টেটমেন্ট, উনি কিছু সময়ের জন্য ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন কিন্তু ২ বছর পার হয়ে গেছে। তো ভারত তাকে কতদিন বিয়ার করতে পারবে বা তার এই যে উল্টা বক্তব্য, আমি গোপালগঞ্জে যেতে চেয়েছিলাম, আমি জানি না আমাকে ইন্ডিয়া পাঠানো হচ্ছে। এই জায়গাটা কি মনে করেন? বা হাসিনাকে যেভাবে আসলে সেনাবাহিনীর হেলিকপ্টার, সেনাবাহিনীর আ কি বলবো বিমান ব্যবহার করে যেভাবে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে, সেটারও কোনো তদন্ত হয় নাই যে কোত্থেকে কি হয়েছে। সেই জায়গাগুলো আপনি কি মনে করেন? আমরা এই প্রসঙ্গটা দিয়ে আলোচনা শেষ করব। সে জায়গাগুলি আগে আগামী দিনগুলোতে সামনে চলে আসবে কনক। আমার মনে হয় অতি আশাবাদ ব্যক্ত না করে আমি শুধু এটুকুই বলবো যে আপনারা দেখুন আগামী দিনগুলায় বাস্তবতা কোন পথে গড়ায়। এই হাসিনা এই যে মিডিয়ার মাধ্যমে এত কিছু বলে, কিংবা আপনি যেটা বললেন যে যেভাবে তাকে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু এগুলো সবই রেকর্ডেড, সবই জানা কথা। এবং এখানে এই যে যারা এর সাথে ইনভলভ তারা এটা পার পাবে না। আজকে যে বাস্তবতা সৃষ্টি হয়েছে, এই যে পারভার্টেড ওমেন, বিংশ শতাব্দীতে বোধহয় এত কি বলে মানসিক বিকারগ্রস্ত কোনো নারী বিশ্বে জন্মায়নি। এবং তার যে রেকর্ডস গুলো বের হয়ে যাবে, এবং এই যে আপনার যে কালকে থেকে দেখবেন মানুষের ঢল যাবে গণভবনে, ওই গণভবন ওই হাসিনার স্মৃতি চিরতরে মুছে ফেলা হবে। ওই গণভবন এখন মানুষের, সাধারণ জনগণের সম্পত্তিতে পরিণত হবে। এটা যে কত বিশাল একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আনছে বাংলাদেশে, সেটা আমি চিন্তা করতে পারছি, কিন্তু এখনো মুখে বলার ফোটানোর সময় হয় নাই। হাসিনা কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবে না। তিনি যা করেছে এবং এই যে গণভবন যে স্মৃতি বহন করছে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবং ভারত বিশ্ব রাজনীতিতে এখন আইসোলেটেড। একটা দেশও নেই যে হাসিনার বিষয়ে ভারতের অবস্থানকে সমর্থন করেছে। এবং এই জন্যই এই ত্রিবেদী পাগলের মতো ওই এর সাথে দেখা করে, সকালে তারেক জিয়ার সাথে দেখা হওয়ার আগেই সকালেই ছুটছে সে দিল্লিতে যে কি বললো আমি জানি না। আমি তো জানি যে তাদের ক্যাবিনেট কমিটি অন ন্যাশনাল সিকিউরিটি, যেখানে নরেন্দ্র মোদী, তার ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, হোম মিনিস্টার এরা থাকে, ওইখানে যে সে, আমার তো বিশ্বাস যে সে হাউ করে কেঁদে ফেলছে যে আমরা তো গেলাম, আমাদের তো কিছুই হলো না। এই জিনে ইয়ের সাথে দেখা করছে যে সার্গিও গোর বলে যে আমেরিকার স্বার্থ রক্ষা করাই আমাদের মেইন উদ্দেশ্য, বাংলাদেশের সাথে আমরা অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর করব, এই বিষয় নিয়েই আমরা ফরেন মিনিস্টারের সাথে আলোচনা করেছি। তখনই বৃদ্ধ ত্রিবেদীর মাথা খারাপ হয়ে গেছে, সে দৌড়ে গিয়েছে দিল্লিতে। তারপর আবার হাসিনার কাছে যে আমার মনে হয় আক্ষেপ করে টোরে আবার ঢাকায় ফেরত আসছে।
এবং সে দেখেন, সে কিন্তু যে কার সাথে দেখা করলো, হুমায়ুন কবির, তার বডি পশ্চার গুলা কেমন, মনে হয় তখন হুমায়ুন কবিরের পায়ে পড়বে। আমার মনে হয় হুমায়ুন কবির ডিড এ ভেরি গুড জব, তাকে স্পষ্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে কোনোভাবেই আপনারা কিন্তু হাসিনাকে পলিটিক্যাল ফোরাম হিসাবে দিল্লি ইউজ করতে দেবেন না। সে একজন ডেথ সেন্টেন্স প্রাপ্ত ক্রিমিনাল। আপনাদের কাছ থেকে সেই বাস্তবতাকে মেনে নেওয়াকেই আমরা আশা করব, এবং হি টুক এ গুড ব্যাশিং। এবং এই ত্রিবেদী এখন ঢাকায় আমার মনে হয় সবচেয়ে আইসোলেটেড হাই কমিশনার, আইসোলেটেড ডিপ্লোম্যাট, এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা ঢাকায় এখন সবচেয়ে পপুলার রাষ্ট্রদূত। জি স্যার, আমি একটা একটা বিষয় একটু জাস্ট একটু টাচ করতে চাই যে আমি হাসিনার যে বক্তব্যটা শোনালাম, পাশাপাশি জয়শঙ্করের যে বক্তব্যটা শোনালাম, আপনি যদি দেখেন যে যারা সেই সময় ঝুঁকি নিয়ে হাসিনার এই ভারতের কাছ থেকে পারমিশন চাওয়ার পরে তাকে যারা মানে ভারতে পাঠিয়ে দিল তার উইল অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, হাসিনা কিন্তু এখন তাদেরকে বিপদে ফেলতেছে যে আমি তো জানি না, আমি তো গোপালগঞ্জে যাব, আমাদের যে ইন্ডিয়া নিয়ে যাবে আমি তো জানি না। মানে আপনি দেখেন যে তৎকালীন মানে এখনো বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল, মানে সশস্ত্র বাহিনী এবং কি বলবো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, উনি কিন্তু পুরো ব্লেমটা তাদের উপরে দিয়ে দিচ্ছেন। আমাকে তো নেওয়ার কথা ছিল গোপালগঞ্জে, আমি বর্ডার ক্রস করার পরে আমি জানলাম আমি ভারতে যাচ্ছি। এটা আপনি কি মনে করেন? এটা কি এই জায়গাটা যে আপনার কি এটা তার অন্ধ মিথ্যাচারের ধারাবাহিকতা। এটা সে এখন ন্যারেটিভ ম্যানুফ্যাকচার করছে অন্য কোনো উদ্দেশ্যে। এই মহিলা এই যে সাইকিক কেস, এ তো কোনো ঠিক নাই। আমাকে নিয়ে যাওয়া হচ্ছে গোপালগঞ্জে, এইটা ওই প্রথম শুনলাম। এখন সে এটাকে বের করতেছে যে আসলে তার ভারতে যাওয়ার কোনো উদ্দেশ্য, সে যে পলায়ন করেছে সেটা স্বীকার করতে চায় না। মানে এই মহিলা যে কি ধূর্ত, এবং এট দ্য সেম টাইম কত বড় একটা বোকা। সে যে এত বড় একটা খুনি, সেটা যদি সে স্বীকার করতো, ক্ষমা প্রার্থনা করত যে বাংলাদেশের মানুষের কাছে আমি ক্ষমা চাইছি, তাইলেও না হয় বুঝতাম যে তার ভিতর কিছুটা মানবিক গুণ রয়েছে। কিন্তু যেই মহিলা এত হত্যাকাণ্ডের নায়িকা, এবং যার ইঙ্গিতগুলো আমরা গণভবনে দেখব, দেশের জনগণ এখন ভালোভাবে দেখবেন। প্রফেসর ইউনুস যে কথাগুলো বলেছে অত্যন্ত মূল্যবান। আজকে তারেক জিয়াকে আমি ধন্যবাদ জানাই যে তিনি প্রফেসর ইউনুসকে পাশে এনে বসিয়েছেন এবং প্রফেসর ইউনুসকে কথা বলার সুযোগ দিয়েছেন। এবং প্রফেসর ইউনুস ব্রিফ স্টেটমেন্টে খুব মূল্যবান কথা বলেছে অডিয়েন্সকে, যে তিনি পুরাটা অ্যাপিল করেছে বাংলাদেশের জনগণের কাছে যে আপনারা আসেন, দেখেন, সেখানে উপলব্ধি করার বিষয় রয়েছে। সেখানে জিনিস দেখাটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ওখানে যে আপনি কিছুক্ষণ সময় কাটিয়ে চিন্তা করে দেখেন যে এই দেশের ছাত্র সমাজ কত বড় ত্যাগ স্বীকার করে নিয়েছে, কত বড় ত্যাগ বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে। এই উপলব্ধিটা যদি আসে, তাহলে বারবার আসেন এখানে, বারবার সময় কাটান। তার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে, এবং আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার মনের অন্তঃস্থল থেকে যে তিনি সত্যিকার অর্থে একা এই প্রফেসর ইউনুসকে তার ন্যায্য সম্মানটুকু দিতে পেরেছেন। জি, অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবারও কথা বলবো, আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। হাসিনার দিল্লির যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে আসলে বলার মতো উল্লেখযোগ্য কোনো বক্তব্য হাসিনা দেয় নাই। আমি যদি আবার একটু কনক্লুড করি, যে তার নেতাকর্মীরা দেশে দেশে ৩রা ডিসেম্বরে শপথ নিচ্ছে, দেশে ফিরে যাবে, ১০টা বিমান নিয়ে যাবে, ১৪টা বিমান নিয়ে যাবে, ১০০টা বিমান নিয়ে যাবে, কয়েক কোটি মানুষ হবে, হ্যান ত্যান যা 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 বলছে, হাসিনা তার তারিখই নির্ধারণ করে নাই। হাসিনা বলছে সময় হইলে সকল কিছু জানা যাবে, ইত্যাদি ইত্যাদি। তো তার প্রেস কনফারেন্সও আসলে ধরেন বাংলাদেশের মতো চাটুকার কিছু সাংবাদিককে সেখানে রাখা হয়েছিল প্রশ্ন করার জন্য, সুনির্দিষ্ট ব্যক্তিরা সেখানে ছিল, তাদেরকে মাইক দেওয়া হয়েছে। তো তারা সেই টোনেই প্রশ্ন করার চেষ্টা করেছে। এবং হাসিনার, আমি আবারও বলবো, হাসিনার সুযোগ ছিল রাষ্ট্রের কাছে ক্ষমা চাওয়ার, দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার, গণহত্যার চালানোর যে বিষয়টি সেটি নিয়ে, কিন্তু হাসিনা এটিকে অতীতের মতোই সন্ত্রাসী হামলা টামলা বলে বিল্ডিং এর জন্য, বিটিভি ভবনের জন্য, মেট্রো রেলের জন্য, সেতু ভবনের জন্য কান্নাকাটি করেছে। মানুষের জীবন তার কাছে যে এখনো গুরুত্বহীন, এখনো যে সে জুলাই বিপ্লবের যে ভয়াবহতা, ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মুখে সকল কিছু তার নিয়োগকৃত ৩ বাহিনী প্রধান, নিয়োগকৃত সকল সচিব, নিয়োগকৃত পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান থাকার পরেও হাসিনা যেভাবে লেজ তুলে পালিয়েছে,
সেই বাস্তবতা সে এখনো বোধহয় বুঝতে পারছে না। এখনো সেইটাকে সন্ত্রাসী হামলা, ওই যে ডক্টর ইউনূস যে বলেছিলেন মেটিকুলাস, ওই মেটিকুলাস নিয়েই সে এখনো ব্যস্ত। আর ব্যস্ত হচ্ছে সেই পুরানো কাসুন্দি, সে কি করছে না করছে ইত্যাদি ইত্যাদি। তবে আজকে হাসিনার যে বক্তব্য তাতে তার যে কণ্ঠস্বর বা সবকিছু, তার ছেলের যে বক্তব্য বা কণ্ঠস্বর, সবকিছু মিলিয়ে হাসিনার সেই কনফিডেন্স ফিরে আসে নাই। হাসিনার সেই কনফিডেন্স আর ফিরে আসবে না। হাসিনা এগুলো বলছে, কেন বলছে আমি জানি না, বাট বিপদে পড়ছে হাসিনার কিছু অন্ধ সমর্থক। সেই গুটি কয়েক অন্ধ সমর্থক, কোটি কোটি মানুষ বলা হলেও আপনারা দেখবেন যে চোরের মতো মিছিল হয়, চোরের মতো মিছিল পালিয়ে যায়। আলটিমেটলি কিছু মানুষকে বিপদে ফেলা। হাসিনা কিন্তু ৩রা আগস্টে বুঝে গিয়েছিল সে আর থাকছে না। সে তখনই তার আত্মীয়স্বজন সবাইকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার বার্তা দেয় এবং সবাই চলে গেছে। সে আবারও ভর করতে চাচ্ছে সাধারণ মানুষের উপরে, বিপদে ফেলতে চাচ্ছে সাধারণ মানুষকে, তার দলের নেতাকর্মীকে। সাধারণ মানুষ বলতে আমি বোঝাচ্ছি খুব সাধারণ আ আ নেতাকর্মীদেরকে, যারা আ অজানা কারণে অন্ধের মতো আওয়ামী লীগ, হাসিনা করছে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে সকলের বোধোদয় হবে, হাসিনা আসলে ফিরতে পারবে না। বৈশ্বিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় পৃথিবীর কোনো রাষ্ট্র জাতিসংঘের তদন্ত রিপোর্টে যে ১৪০০ হত্যাকাণ্ডের সংগঠনকারী যে প্রাইম মিনিস্টার, সে প্রাইম মিনিস্টার আ পলাতক হওয়ার পরে আবারও এই দেশে ফিরে আসবে, আবারও সে রাজনীতি করবে, আবারও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে, আবারও জুলাই বিপ্লবীদের ঘরবাড়ি পুড়িয়ে দেবে, হাত কেটে দেবে, মেরে ফেলবে। এইসব হুমকি দিয়ে লাভ হবে না। বেটার হচ্ছে ক্ষমা চাওয়া, বেটার হচ্ছে চুপ করে যাওয়া, বেটার হচ্ছে নিজের পাপের অনুশোচনা করা, নিজের প্রায়শ্চিত্ত করা। আর বাংলাদেশে আসলে আইন অনুযায়ী তাকে বিচার তো অবশ্যই মোকাবেলা করতে হবে, তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি আসলে ফিরে আসতে পারবেন না, তিনিই ফিরবেন না। পারবেন না বলার চেয়ে বলা ভালো, তিনিই ফিরবেন না। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।